ওকে, সো আজকে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তিনটা জিনিস: স্ট্যাকস, কিউস অ্যান্ড রিকারশন। সেগুলো সম্পর্কে আমরা আগেও জানি, বাট এখন একটু ফর্মাল ডেফিনেশনে আমরা যাব, কিছু টার্মিনোলজি থাকবে, সেই জিনিসগুলো দেখব। সো তারা এখানে লিনিয়ার লিস্ট এর মধ্যে, যে লিনিয়ার লিস্টের উপরে যে ডেটা স্ট্রাকচারগুলো তৈরি করা যায়, সেই ধরনের কয়েকটা বেসিক ডেটা স্ট্রাকচার দিয়ে শুরু করার চেষ্টা করেছে। সো স্ট্যাকস এবং কিউস এই দুইটাই হচ্ছে বেসিক ডেটা স্ট্রাকচার, যেখানে তোমার যে কোনো এলিমেন্টের উপরে কাজ করা যায় না। যেই লিস্টগুলোতে যে কোনো এলিমেন্টের উপরে কাজ করা যায় না, যে কোনো একটা একটা এন্ডে ইনসার্ট হোক বা ডিলিট হোক, সেটা যে কোনো একটা এন্ডে হবে, একটা এন্ডে ডিলিশন বা রেস্ট্রিকশন হবে। দুই মানে মাঝখানের কোনো জায়গায় হইতে পারবে না। এই ধরনের ডেটা স্ট্রাকচার যে আছে এর মধ্যে এই দুইটা হলো বেসিক ডেটা স্ট্রাকচার, একটা হচ্ছে স্ট্যাকস আর একটা হচ্ছে কিউস। ওকে, সো স্ট্যাকসের এখানে একটা সংজ্ঞা দিয়েছে, ঠিক আছে, যেখানে এক এন্ডে একটা এন্ডে ইনসারশন ডিলিশন হয়, সেটাকেই স্ট্যাক বলতেছে। আর এটাকে লিস্ট কি বলে, অন্য ভাষায় বলা হয় যে লিফো লিস্ট বা লাস্ট ইন ফার্স্ট আউট লিস্ট। ওকে, বা পাইল বলা হয়, যেহেতু একটার উপর আরেকটা। এটার আরেকটা নাম হচ্ছে পুশ ডাউন লিস্ট। সো এগুলি অল্টারনেটিভলি ইউজ হয় অনেক জায়গায়। ওকে, সো এখানে তোমার এটার উদাহরণ যদি দেই, তাহলে হচ্ছে ধরো আমরা ওই প্লেট যখন রাখি, রাখার সময় একটার উপর আরেকটা রাখতেছি, নেওয়ার সময় একেবারে উপরে যেটা আছে সেটাই নিচ্ছি, ঠিক আছে। আর কিউ এর কথা যেটা, সেটা তো তোমরা জানোই, ফিফো লিস্ট, ফার্স্ট ইন ফার্স্ট আউট, ঠিক আছে। প্রথমে যেটা আসবে সেটাই ফার্স্টে সার্ভ হবে। আচ্ছা, আর এখানে লাস্টে আমরা রিকারশন নিয়ে আলোচনা করব। রিকারশন একটা ফান্ডামেন্টাল কনসেপ্ট, এটা এখানে আনা হয়েছে কারণ হচ্ছে এটার বেসিস হচ্ছে স্ট্যাক, ঠিক আছে। আচ্ছা, সো এখানে তো এই 6.1-এ বুঝতেই পারতেছো, এখানে স্ট্যাক মেনটেন করে এগুলো রাখা হলো, তারপর আবার যখন নেওয়া হবে একটা একটা করে নেওয়া হবে, এরকমই। আর কিউ বাস স্টপের, সো সে ফার্স্টে আসলো, তারপরে সে, সো যাওয়ার সময় বা বাসে ওঠার সময় সে আগে উঠবে, তারপরে সে, তারপরে সে, এভাবে করে উঠতে থাকবে আর কি। ওকে, এখানে বেসিক দুইটা টার্মিনোলজি আমরা স্ট্যাকের ক্ষেত্রে জানবো। আসলে তিনটা টার্মিনোলজি, দুইটা টার্মিনোলজি, একটা হচ্ছে পুশ আর একটা হচ্ছে পপ। এছাড়া তোমার আরেকটা জিনিস আমাদের জানতে হয়, সেটা হচ্ছে টপ। ওকে, সো পুশটা হচ্ছে কোনো কিছু স্ট্যাকের মধ্যে ইনসার্ট করা, এটাকে আমরা বলতেছি পুশ অপারেশন, ঠিক আছে। আরেকটা হচ্ছে পপ অপারেশন, এটা এটা হচ্ছে স্ট্যাক থেকে কোনো কিছু বের করা, ঠিক আছে। আরেকটা টার্মিনোলজি, সেটা হচ্ছে টপ। টপ হচ্ছে একেবারে উপরে যেটা, অর্থাৎ এখন রিমুভ করতে গেলে যাকে রিমুভ করা হবে সেই হচ্ছে টপ। ওকে, বা পপ করতে গেলে যে পপ হবে সেটাকেই টপ বলতেছে। সেখানে একটা উদাহরণ দেখিয়েছে আর কি, একটা এমটি স্ট্যাকের মধ্যে আমরা এইগুলো ইন অর্ডার আমরা পুশ করতে চাই, তাহলে এ এ এ, তারপরে বি বি বি, তারপরে সি সি সি, তারপরে ডি ডি ডি, ই ই ই, এফ এফ এফ, এগুলো আসলো। সো এখন যদি কাউকে পপ করতে চাও, ডিলিট করতে চাও, তাহলে এই প্রথমে এফ 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 এটা ডিলিট হবে, তারপরে ই ই, তারপর ডি ডি ডি, এভাবে করে যাবে আর কি। ওকে, সো এখানে একটা দেখিয়েছে, মেমোরি রিপ্রেজেন্টেশন দেখিয়েছে। যদি এইভাবে চিন্তা করো, তাহলে একটার উপর আরেকটা রেখে, এটা হচ্ছে টপ, তো এটা ডিলিট হয়ে গেলে এটা হবে টপ, এইভাবে করে আসতে থাকবে। 1 2 3 4 করে চিন্তা করলে এভাবেও চিন্তা করো, অথবা তুমি মানে সিরিয়ালি চিন্তা করলে, হরাইজন্টালি চিন্তা করলে এইভাবে এবিসি। ওকে, এটা হচ্ছে সবসময় টপ। আচ্ছা, এখানে কি গুরুত্বপূর্ণ কিছু বলেছে? ও আচ্ছা, বুঝতে পেরেছি। এখানে হচ্ছে পোস্টপেন্ড ডিসিশন বলতে বোঝাচ্ছে আর কি, আমাদের প্রায় এরকম কাজে দরকার হয় যে একটা কাজ আরেকটা কাজের উপরে ডিপেন্ডেন্ট,
অর্থাৎ তুমি একটা কাজ এটাকে করতে চাচ্ছ। সো একটা কাজ, এই কাজটাকে তুমি করতে চাচ্ছ, এই কাজটার একটা পর্যায়ে করতে করতে, ধরো এখানে যদি এর কাজে চিন্তা করি, একটা পর্যায়ে এখানে এসে তোমার একটা ডিসিশন লাগতেছে যেটা বি কাজটা আগে শেষ করে আসতে হবে। সো এটা আমার স্ট্যাকের মধ্যে থেকে গেল। আমি বি কাজটা আবার করতে করতে দেখলাম যে আমার সি একটা কাজ আছে, সেই কাজটা এটা এর আগে করে আসতে হবে, তাহলে এটার উপরে বি রয়ে গেল। তারপরে আমি এই সি কাজটা করতে যে দেখলাম ডি আর একটা কাজ রয়ে গেছে, সো ডি কাজটা আমি করে আসলাম। ডি কাজটা করে ফেরত আসলাম। ফেরত এসে আমাকে কিন্তু এই সি কাজটাকে কমপ্লিট করে তারপরে বিতে যেতে হবে। আমি এখান থেকে ডি থেকে ডাইরেক্ট এ বা এরকম কোনো কিছুতে পোস্টপোন করতে পারবো না। তারপরে ডি এর রেজাল্টটা নিয়ে এসে এখানে এসে দেখলাম হয়তো এই কাজটা ই আর একটা কাজ আছে যেটা আমাকে করে এসে তারপরে এটা দিয়ে করতে হবে। সো এই কাজটা আমি করলাম, করার পরে এখান থেকে আসার পরে দেখলাম যে ওকে, এরপর আরো কিছু এক্সিকিউট করার পরে আমার সি কাজটা শেষ হলো। সেই কাজটা শেষ হলে আমি বি এর মধ্যে চলে গেলাম। বি এর মধ্যে শেষ হয়ে যাওয়ার, বি এর মধ্যে এখান থেকে আবার কন্টিনিউ করতে হবে। এখান থেকে কিন্তু আমি সি এ থেকে ডাইরেক্ট এতে জাম্প করতে পারবো না, বি নিয়ে কাজ করতে হবে। বি নিয়ে কাজ করার পরে বি থেকে আবার কোথাও যাওয়া দরকার হইলে এফ এ যাওয়া দরকার হইলো। সো এফ এর কাজটা করে তারপর আবার ফেরত এসে এনে দেখলাম যে ওকে, এটার কাজটা হয়ে গেছে, মানে বি এর শেষ পর্যন্ত গেলাম। তারপরে আমি এর মধ্যে আসবো। সো এই যে আমি একটা স্ট্যাক মেনটেন করলাম, একটা থেকে আরেকটায় গেলাম, আমি কিন্তু এখানে একটা স্ট্যাক মেনটেন করলাম। এ থেকে যখন বি তে গেছি তখন আমার স্ট্যাকের মধ্যে আছে এ, তারপর বি থেকে যখন সি তে গেছি তখন আমার স্ট্যাকের টপে আছে হচ্ছে বি, ঠিক আছে। এরপরে বি কে ইনসার্ট করলাম। তারপরে সি থেকে যখন ডি তে যাচ্ছি তখন এটার টপে আছে সি, ঠিক আছে। ডি থেকে তার কোথাও যাচ্ছি না, সো আমি তখন আবার এই সি কে পপ করে ফেললাম, ঠিক আছে। তখন সি এক্সিকিউট করতেছি, করতে করতে আবার এখানে আমার এফ এ যেতে হচ্ছে, সরি ই তে যেতে হচ্ছে। সো ই তে যাওয়ার সময় আবার আমাকে সি কে কি করে রেখে যেতে হচ্ছে, আমার সি কে রেখে যেতে হচ্ছে স্ট্যাকে। তারপরে আমি আবার যখন এই ই করে ফেরত আসলাম, এটাকে আমি স্ট্যাক থেকে পপ করে ফেললাম, এখন টপে আছে হচ্ছে বি। তারপরে এই কাজটা শেষ করার পরে বিতে যখন আসলাম তখন বিটাকে আমার এখান থেকে পপ করে ফেললাম। এখন যদি স্ট্যাকটা আরো সুন্দরভাবে দেখতে চাই তাহলে স্ট্যাকের মধ্যে আছে শুধু এ, ঠিক আছে। স্ট্যাকের মধ্যে আছে শুধু এ, এবং এরপরে আমি যখন আবার আরো এই সি এর কাজ শেষ পরে যখন আমি আরো নিচের দিকে গেলাম তখন আসলো হচ্ছে এফ। সো এফ এর কাজটা আমি শেষ যখন করতে যাচ্ছি তখন স্ট্যাকের মধ্যে আবার আমাকে বি কে পুশ করে রাখতে হচ্ছে। সো এফ এর কাজটা শেষ করে আসলাম, বি কে আবার এখান থেকে পপ করলাম, আমার স্ট্যাক থেকে পপ করলাম বাকি কাজ শেষ করে। তারপরে আমি এ কে পপ করে ফেললাম, অর্থাৎ এ তে চলে গেলাম এবং এর মধ্যে বাকি কাজটা শেষ করে আমার কাজটা শেষ করলো। এই যে আমি পোস্টপন্ড একটা কাজ করার সময় এই কাজটা ডিসিশনটা পোস্টপন্ড করে আরেকটা কাজে গেলাম, আরেকটা কাজ করতে যে আরেকটা কাজে, এই যে পোস্টপন্ড ডিসিশন করলাম, এই এই ধরনের কাজে আমার এই স্ট্যাক লেগে থাকে, ঠিক আছে। স্ট্যাক কাজে লেগে থাকে। ওকে, এখানে জাস্ট সেরকমই প্রথমে এ কাজটা আসছে, তারপরে এ কাজটা হোল্ড করে বি কাজ করেছে, তারপরে বি কাজটা হোল্ড করে সি কাজটাকে আবার হোল্ড করে তারপরে অন্য কোনো একটা কাজ করে আসছে। তারপরে যখন এই কাজটা শেষ হয়ে গেছে আবার সিটা নিয়ে কাজ করা শুরু করছে, তারপরে বিটা নিয়ে কাজ করা শুরু করছে, তারপরে এটা নিয়ে কাজ করে তখন লিস্ট এমটি হয়ে গেছে, ঠিক আছে। ওকে, আচ্ছা, ওকে। এরপরে আমার আছে হচ্ছে স্ট্যাক রিপ্রেজেন্টেশন। আচ্ছা, সরি, স্ট্যাকের অ্যারে রিপ্রেজেন্টেশন। ম্যাক্স এসটিকে বা ম্যাক্স স্ট্যাক এই ধরনের একটা কি বলে ভেরিয়েবল সাধারণত রাখা হয়। তোমার এখানে কয়টা এলিমেন্ট আছে অ্যারে দিয়ে যখনই ইমপ্লিমেন্ট করতে যাবা, যদি পয়েন্টার দিয়ে ইমপ্লিমেন্ট করো তাইলে তো তোমার ওই যতগুলা কি আছে, যত মেমোরি তোমাকে কম্পিউটার প্রোভাইড করবে সেই মেমোরি তুমি নিতে পারবা। কিন্তু যদি অ্যারে দিয়ে ইমপ্লিমেন্ট করো তাহলে অ্যারেতে আমরা জানি সবসময় আগে বলে দিতে হয় অ্যারের সাইজটা কত হবে। সো ওই যে তুমি যত সাইজের নিচ্ছ অ্যারেটা, এটাকেই ম্যাক্স স্ট্যাক বলতেছে। টপ সব সময় টপ সাধারণত ধরো 0 বা নাল করে রাখে,
টপ জিরো বা নাল মানে বোঝাচ্ছে হচ্ছে কি আমার লিস্টটা এমটি। সো প্রথমে টপের মান এক বাড়াবে, বাড়ানোর পরে এই ওই ওই ইন্ডেক্সটাতে অ্যাক্সেস করবে, করে তারপরে তোমার যেই ভ্যালুটা তুমি রাখতে চাও সেই ভ্যালুটা সে রাখবে, বাস। এইভাবে করে ইনসার্ট করাটা হচ্ছে এইভাবে করতে থাকবে। অর্থাৎ টপের মানটা আগে বাড়াবে, তারপরে টপের মানটা আগে বাড়িয়ে আবার চেক করবে যে ম্যাক্সি স্ট্যাকের চেয়ে বড় হয়ে গেল কিনা। ঠিক আছে, কারণ ম্যাক্সি স্ট্যাকের চেয়ে যদি আবার বড় হয়ে যায় তার মানে আমার এখানে আসলে রাখার কোনো সুযোগ নাই। ঠিক আছে, সো এইভাবে করে হচ্ছে ইনসার্ট করবে। আর ডিলিশনের সময় কি করবে, আগে ওই টপ যেই এটা আছে, টপ যদি জিরো জিরো হয় তাহলে তো আন্ডারফ্লো বলবে, আর যদি ওই ম্যাক স্ট্যাক পার হয়ে যায় তাহলে ওভারফ্লো বলবে। অর্থাৎ এমন যদি হয় যে এটা তে এলিমেন্ট দিতে দিতে আমরা একসময় ওভারফ্লো করলো, তাহলে মানে বেশি হয়ে গেল আর রাখা যাচ্ছে না, তখন বলবো ওভারফ্লো। আর কমতে কমতে এমন হয়ে গেল টপ জিরো হয়ে গেল, তার মানে আসলে কোনো এলিমেন্ট নাই, ওই সময় আবার যদি পপ দেয় তাইলে আমরা বলবো যে এটা আন্ডারফ্লো, তাই তো। এছাড়া এই হ্যাঁ পুলক সাহা বলো। স্যার ম্যাক্সটা একটা ইউজ ক্যান করতেছি, মানে এটা যদি আমি পরিমাণটা আরো বাড়ায় দিই তাহলে কি আমার সুবিধা হবে নাকি? বাড়াই দিতে পারো, কিন্তু তোমার মেমোরি ওইখানে অতটুকু দরকার আছে কিনা এটা একটা ব্যাপার। ধরো তোমার এখানে 8টার বেশি এলিমেন্ট আসতে পারে না, ঠিক আছে, সাধারণত তুমি ওইটাই নেওয়ার চেষ্টা করবা যেটা তোমার মানে সাধারণত আসতে পারে না, মানে যতটুকু সাধারণত লাগে ওর চেয়ে বেশি সাধারণত তোমার এখানে আসবে না। কারণ মেমোরি অনেক সময় দেখা যায় যে তুমি তো তোমার এই স্ট্যাক বা কিউ এগুলো তো আসলে একটা অন্য কোনো একটা প্রোগ্রামের অংশ হিসাবে তুমি ইমপ্লিমেন্ট করো, বা অন্য কোনো প্রোগ্রামের একটা কি বলে হেল্পার হিসাবে ইউজ করতেছো। সো এটার মধ্যে যদি তুমি সব মেমোরি লাগাই ফেলো, একটা বড় সংখ্যা নিয়ে নিলা, যে মেমোরিটা সে অ্যালোকেট করে কিন্তু সে হয়তো কাজে লাগে না, তাইলে দেখা যাবে যে অ্যাট দ্য সেম টাইম প্যারালালি অন্য কোনো প্রোগ্রাম রান করতে থাকলে সে আবার দেখা যাবে মেমোরি পাচ্ছে না। এই জন্য এগুলাতে তোমার একটু অপটিমাল, তোমার ধরো আমাদের সাস্টের ডিপার্টমেন্টগুলোর কথা যদি চিন্তা করো তাহলে 28টার মতো ডিপার্টমেন্ট আছে। সো তুমি রাফলি ধরো 50টা এলিমেন্ট নিলে তুমি সেফ জোনে আসো। কিন্তু তুমি যদি এখানে 10⁵টা এলিমেন্ট নিয়ে রেখে দাও তাইলে আসলে অন্য কেউ যদি প্যারালালি কোনো কাজ করতে থাকে সে কিন্তু একটু স্লো পাবে সিস্টেমটাকে, কারণ তুমি আসলে এই 28টা ডিপার্টমেন্ট বা 28টা তথ্য রাখার জন্য তুমি নিচ্ছ প্রায় 10⁵টা মেমোরি নিচ্ছ, 5টা এলিমেন্ট রাখার মেমোরি নিচ্ছ, যেটা আসলে রিডান্ডেন্ট, দরকার নাই, অতিরিক্ত আর কি। ওকে, জি স্যার বুঝছি। ওকে, ওকে। সো এইভাবে করে করে এখানে স্ট্যাকের মধ্যে খুব বেশি আসলে ঝামেলা নাই, কারণ একদিকেই পুশ হচ্ছে, একদিক থেকেই পপ হচ্ছে। টপ যে এলিমেন্টটা সবসময় একটা দিয়ে তাকে অ্যাক্সেস করলে আমাদের হচ্ছে। সেখানে একটা উদাহরণ দেখাইছে আর কি, এক্স 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 তারপরে ওয়াই 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 জেড 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 এগুলো ইনসার্ট করে এরপরে তুমি যদি পপ করো তাইলে কি পপ হবে, জেড 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 আগে পপ হবে, তারপরে ওয়াই ওয়াই ওয়াই, তারপরে এক্স এক্স এক্স, এইভাবে পপ হবে। এখানে আবার তোমার ইও লিখে দেখাইছে, সুডো কোডও লিখে দেখাইছে। ঠিক আছে, যদি টপটা ম্যাক্স স্ট্যাকের সমান হয় তাহলে ওভারফ্লো প্রিন্ট করে দিবা, আর যদি না হয় তাহলে তোমার এই টপের সাথে এক যোগ করে স্ট্যাকের মধ্যে এই আইটেমটা করে বাস রিটার্ন। সিমিলারলি এখানে টপ যদি জিরো হয় তাহলে আন্ডারফ্লো, যেটা বললাম, আইটেম হচ্ছে স্ট্যাকের মধ্যে যেটা তারপরে টপ হচ্ছে তোমার এক ডিক্রিজ করে দিব, এই তো। পরে আইটেমটা তুমি রিটার্ন করে দিবা, বা এখান থেকে এখানে লেখা আছে আর কি, তারপরে দিস প্রসিডিউর ডিলিটস দ্য টপ এলিমেন্ট অফ স্ট্যাক অ্যান্ড অ্যাসাইন ইট টু দ্য ভেরিয়েবল আইটেম। হ্যাঁ, ওকে। ভেক্টরকে তুমি স্ট্যাকের সাথে বা কিউর সাথে আসলে মিলাতে গেলে একটু ঝামেলায় পড়বা, কারণ ভেক্টরে আমরা ডিরেক্টলি মাঝখানের এলিমেন্ট অ্যাক্সেস করতে পারি, স্ট্যাক বা পুশে আসলে ডিরেক্টলি মাঝখানের এলিমেন্ট অ্যাক্সেস করতে পারি না। যদি অ্যারে ট্যারে তুমি বলতে পারো যে আমি ডাইরেক্টলি তো ইন্ডেক্স দিয়ে অ্যাক্সেস করতেই পারি,
বাট এটা আমার এন্ড থেকে আমি করতে পারতেছি, আমার ইমপ্লিমেন্টেশনের জন্যই করতে পারতেছি, কিন্তু ইউজার কিন্তু এই জিনিসটা ডিরেক্টলি অ্যাক্সেস করতে পারবে না। আমি জাস্ট ইউজারকে দুইটাই ফাংশন দিব, বা সর্বোচ্চ গেলে আমি তিনটা ফাংশন দিতে পারি। একটা হচ্ছে হয়তো টপ টপ টপে এখন কি আছে সে সেটা দেখতে পারে, আর মেইন যে দুইটা ফাংশন দিব সেটা হচ্ছে একটা হলো স্ট্যাক, পুশ, আর একটা হচ্ছে পপ। ইউজার মাঝখানের কোনো আইটেম অ্যাক্সেসই করতে পারবে না, কিন্তু ভেক্টরের মধ্যে কিন্তু মাঝখানে অ্যাক্সেস করতে পারবে। ঠিক আছে, স্ট্যাকেও ইমপ্লেন্স আছে, ঠিক আছে। আহ, মানে এটা ওই ওরা যেভাবে ওরা একটা নাম দিয়ে এটাকে ওখানে কাজ করেছে আর কি, বুঝতে পেরেছো? আমরা যেটা শিখতেছি এটা কোনো মানে টেমপ্লেটের উপরে ভিত্তি করে এটা তৈরি হয় নাই। মানে স্ট্যাকের যে কনসেপ্টটা আমরা দেখতেছি এটা হচ্ছে জেনারেল কনসেপ্ট, যে কোনো ইয়েতে তুমি এটাকে ইমপ্লিমেন্ট করতে গেলে বা কোড লিখতে গেলে কিভাবে করবা সেটা এখানে আমরা দেখতেছি। হুম। আর ওইখানে হচ্ছে তারা ধরো এই স্ট্যাকেরই ধরো পারফরম্যান্স বা এগুলির দুই একটা জিনিসের একটু এদিক ওদিক করে তারা বিভিন্ন নাম হয়তো দিতে পারে, ইমপ্লেস বা পুশ এই ধরনের নাম দিতে পারে, ওটা তাদের লাইব্রেরি স্পেসিফিক। ওকে, আচ্ছা এখানে তো একটা এক্সাম্পল এর কথা বলছে আর কি, সিমুলেট করছে। আচ্ছা, মিনিমাইজিং ওভারফ্লো, এটা কি? আচ্ছা, সো এটা ওই একটু আগে যেটা বললাম, ওভারফ্লো হচ্ছে তোমার ওই যে তুমি সাইজ যেটা নিবা সেটার উপরে, মেমোরি স্পেস যতটুকু রিজার্ভ করবা স্ট্যাকের জন্য সেটার উপরে ডিপেন্ড করে। সো এটা প্রোগ্রামার চিন্তা করে এটা ঠিক করবে যে কতটুকু একটা ট্রেড অফ করবে আর কি, যে কতটুকু নিলে মোটামুটি বেশিরভাগই কাজ হয়ে যাবে। সো সেই হিসাবে তোমাকে স্ট্যাকে এই মেমোরিটা নেওয়াটা ভালো। সো সেই জন্য তোমার এই ওভারফ্লোটা মিনিমাইজ করার জন্য আসলে বেশি মেমোরি স্পেস, একটু বেশি মেমোরি স্পেস নেওয়াটা ভালো, এগুলি আর কি একটু বলতে চেয়েছে আর কি, একটা ট্রেড অফ করার জন্য বলা হয়েছে আর কি। ওকে, আর আমরা এসটিএল যখন ইউজ করি, তখন যখন আমরা কোনো একটা ডাটাকে পুশ করি, এটা কি একটা টপ মানে একটা মাত্রা আছে কি এরপর আর পুশ করতে পারবো না? সে হচ্ছে তোমার এটা ইন্টারনালি হ্যান্ডেল করে, অর্থাৎ অর্থাৎ সে ডাইনামিক্যালি মেমোরি নেয়, কিন্তু এই ডাইনামিক্যালি যে মেমোরি নিচ্ছে এটা তোমাকে বুঝতে দিচ্ছে না। বুঝতে পারছো? বুঝতে দিচ্ছে না বলতে সে ব্যাক এন্ডে সে ওই ভেক্টরের কথা যেরকম বলেছিলাম, ডাইনামিক্যালি সে একটা মেমোরি নেয়, নেওয়ার পরে সে আবার ধরো সেটার অর্ধেক মেমোরি ফুল হয়ে গেলে সে ডাইনামিক্যালি ওই মেমোরিটাকে ডাবল করে নেয়। হুম, এরকম করে। এটা ধরো জাস্ট একটা আইডিয়া। সো স্ট্যাক বলো বা কিউ বলো, এগুলা যে স্ট্যান্ডার্ড টেমপ্লেট লাইব্রেরি তারা অফার করে, এগুলার ব্যাক এন্ডে আসলে এই জিনিসগুলা করা আছে। বুঝতে পেরেছো? সে তোমার যতক্ষণ পর্যন্ত মেমোরি অ্যাভেলেবল আছে তোমার আহ, তোমার মেশিনে, ততক্ষণ পর্যন্ত সে আসলে কাজ করে যাবে। মানে ওরা প্রথমে এটা ফিক্সড করে না? প্রথমে ওরা ফিক্স করে, প্রথমে ধরো একটা সাইজের মেমোরি নিলাম আমি, ওরা হচ্ছে তোমার অ্যারে প্লাস পয়েন্টার দুইটার মিক্স নিয়ে কাজ করে। ধরো আমি প্রথমে 16 সাইজের একটা অ্যারে নিলাম, ঠিক আছে? তুমি যখন আমার এই 16 সাইজের অ্যারেটার মধ্যে 8টা এলিমেন্ট ফুল করে ফেললা, আমি অন্য জায়গা থেকে 32 আরো 16 সাইজের একটা মেমোরি নিলাম, তাইলে আমার এখন মোট মেমোরি কয়টা? এখানে 16, আরো 16 নিলাম, 32 হইলো, তাই তো? সো তুমি আবার যখন এখানে এখন এখন আমার 32টা এলিমেন্ট আছে, এই 32টা এলিমেন্টের মধ্যে তুমি যখন আবার 16টা এলিমেন্ট পূরণ করে ফেলবা বা 17টা এলিমেন্ট যে পূরণ করতে যাবা, তখন আমি আবার এই মেমোরিটাকে ডাবল করব। 32টা থেকে আমি এটাকে আরো অন্য জায়গা থেকে 32 সাইজের একটা অ্যারে নিয়ে আমি বলবো যে এখন আমার তাইলে কত হলো, 32 64 সাইজের একটা মেমোরি হয়ে গেল। অর্থাৎ যখনই সে দেখে যে অর্ধেকের কাছাকাছি চলে আসছে, তখন সে তার মেমোরিটাকে ডাবল করে নেয়, বা এখন পর্যন্ত যতটুকু মেমোরি নিয়েছে সে সমপরিমাণ মেমোরি অন্য জায়গায় নেয়। সো এবং সে ধরো এই প্রথম 16টার পরে লিঙ্ক করে দিল ওই পরের 16টা, পরের 16টার পরে লিঙ্ক করে দিল যে এরপরে আমার লিস্টে আছে তারপরের 32, ওই 32টা। ঠিক আছে, এইভাবে করে করে কাজটা করে আর কি। এটা জাস্ট একটা একদম সেম এইভাবেই হয়
এটা ধরো তোমার আহ, হয়তো তুমি এটা ঘাটলে আরেকটু ব্যতিক্রম কিছু পেতে পারো, কিন্তু এটা হচ্ছে জাস্ট একটা কনসেপ্ট। তোমার একেবারে ভিতরে কিভাবে ইমপ্লিমেন্ট করছে সেটা একদম অন্ধকারে না থেকে জাস্ট একটু একটা আইডিয়া পেলা আর কি। ইমপ্লিমেন্টেশন করতে যে হয়তো ওরা একটু এদিক ওদিক করতে পারে। মানে অ্যালগোরিদম ইমপ্লিমেন্টেশন অনেক সময় ধরো কি বলে ল্যাঙ্গুয়েজের উপরে ভিত্তি করে একটু ইফিশিয়েন্ট করা যায়, বা ল্যাঙ্গুয়েজ গুলার নিজস্ব কিছু জিনিস আছে যেগুলো দিয়ে ইফিশিয়েন্ট করা হয়। হুম। সো এটা হলো মেইন কনসেপ্টটা আর কি। বুঝতে পারলা কিনা? স্যার জোর করে? না স্যার জোর করবে ওকে, ঠিক বুঝছি আছে। স্যার। আচ্ছা, সো এখানে একটা লিংক লিস্ট রিপ্রেজেন্টেশন, এটা তো আসলে তোমাদেরকে মানে কি বলে বলার খুব বেশি একটা প্রয়োজন আছে বলে আমি মনে করি না, কারণ এখানে এই এই জিনিসটা তোমরা ভালোই বুঝো। আমাদের এখানে বলো দেখি, আমরা স্ট্যাক যদি লিংক লিস্ট দিয়ে অ্যাপ্লাই করতে যাই বা পয়েন্টার দিয়ে ইমপ্লিমেন্ট করতে যাই, আমাদের কি নেক্সট এর পয়েন্টার রাখতে হবে নাকি প্রিভিয়াস এর পয়েন্টার রাখতে হবে? বলো দেখি। নেক্সট এটা নেক্সট এর পয়েন্টার রাখতে হবে? প্রিভিয়াস হ্যাঁ, প্রিভিয়াস দুইটাই লাগবে কি? দুইটাই লাগবে। আচ্ছা দুইটাই লাগবে মনে হয়। কারণ মানে যখন আমরা ডিলিট করব পপ করব তখন তো আগেরটাই আমরা তো ফিরতে জাস্ট হবে। একটা একটা দিয়েই মানে আমাদের তো টপ রাখলেই হচ্ছিল, তাহলে আমাদের দুইটা কেন লাগবে পয়েন্টারের ক্ষেত্রে আবার, বা এই 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 ধরনের ইমপ্লিমেন্টেশন করলে দুইটা কেন লাগবে? ডিলিট করব যখন পপ হ্যাঁ, তাহলে তখন ডিলিট পিছনে করার জন্য তোমার লাগতেছে হচ্ছে কি প্রিভিয়াস, তাই তো? স্যার ধরো একটা লিংক লিস্ট, এই এই ধরনের একটা লিংক লিস্ট আছে, যখন তুমি এই টপটাকে ডিলিট করে দিবা তখন টপ কে হবে? তার প্রিভিয়াস যেটা আছে সেটা। তার মানে তোমার এই প্রিভিয়াসটার মধ্যে যেতে হচ্ছে। কখনো কি তোমাকে নেক্সটে যেতে হচ্ছে? এড করার সময় অ্যাড করার সময় নেক্সটে কি যেতে হচ্ছে? মানে না স্যার। নেক্সটটার পয়েন্টার কি তোমাকে লাগতেছে, তোমাকে রাখতে হচ্ছে কিনা? না স্যার। আমার কোশ্চেন হচ্ছে এটা। সো তোমাকে কখনোই আসলে এখানে নেক্সট এর পয়েন্টারটা রাখা লাগতেছে না, কারণ স্ট্যাকের মধ্যে তোমার আমি জানতে চাবো হচ্ছে এটা টপ কে, এটা থেকে একটা পপ করো বা এটাতে একটা পুশ করো, তাই তো? কখনোই আমি জানতে চাবো না পুরা স্ট্যাকটা তুমি প্রিন্ট করো। এটা হয়তো আমরা পরীক্ষায় হয়তো চাইলে চাইতে পারি, সেটা হয়তো তুমি জিনিসটা বুঝছো কিনা বা কিভাবে কাজটা করবে সেগুলা ই করার জন্য আমরা পরীক্ষায় হয়তো দিতে পারি। কিন্তু এটা যদি অ্যাজ এ টুল কল্পনা করো বা এটা একটা স্ট্যাক ডেটা স্ট্রাকচার হিসেবে কল্পনা করো, তাইলে এটার মধ্যে জাস্ট আমি সর্বোচ্চ টপ এটা একটা অপশনাল ফাংশন দিতে পারি। এটা দিতেই হবে, নট ম্যান্ডেটরি। তবে আমাকে ম্যান্ডেটরিলি দুইটা ফাংশন দিতে হবে, একটা হচ্ছে পুশ আর একটা হচ্ছে পপ। ইউজার জাস্ট পুশ করবে আর পপ করবে। সো পুশ করার সময় তুমি কি করতেছো, নতুন একটা ছাঁচ যে তৈরি করতেছো সেইটাকে বলে দিচ্ছ যে তুমি এখন যে টপ আছে তাকে পয়েন্ট করো। আর এই যে নতুন যে এটাকে যদি কারেন্ট বলো, তাইলে এই কারেন্টটাকে আমরা বলবো টপকে বলবো যে কারেন্টকে প্রথমে বলবো যে তুমি এই আমাদের টপকে বর্তমান টপকে পয়েন্ট করতে থাকো। তারপরে টপকে বলবো যে তুমি এখন আর এই যাকে পয়েন্ট করছে তাকে করো না, তুমি কারেন্টকে পয়েন্ট করতে শুরু করো। ঠিক আছে? সো এইভাবে করে আমরা যেতে থাকবো। তো এখন কোন একটা কিছু ডিলিট করতে হলে আমি কি করব? টপ, ধরো এখন টপ এইটা আছে, সেইটাকে আমি ডিলিট করতে চাই, তাহলে এই ভ্যালুটাকে আমরা হচ্ছে রিটার্ন করব যে এ আমরা ডিলিট করে দিচ্ছি, আর পয়েন্ট করব হচ্ছে তার প্রিভিয়াস যেটা আছে এই প্রিভিয়াস এটা। সো তুমি এইটাকে টপ আবার বানায় দিলা, তারপরে আবার এইটাকে ধরো ডিলিট করতে চাচ্ছি, সো এইটা আমরা ডিলিট করব, এটার প্রিভিয়াসটা দরকার হচ্ছে, সো এটা প্রিভিয়াস কোনটা এইটা, সেটা আমরা ডিলিট করে দিলাম, এটা তো আগেই ডিলিট করেছি। এখন টপ হচ্ছে আমাদের এইটা। ওকে, এরপর এটা ডিলিট করতে চাও, এটা ডিলিট করে দিলাম, আর এটাকে টপটাকে বলে দিলাম যে তুমি এটার পরেরটাকে পয়েন্ট করতে থাকো। তারপরে তুমি ডিলিট করে দিলা, তার মানে টপ এখন পয়েন্ট করতেছে এরকম নাল, তার মানে আসলে লিস্টে কিছু নাই। বুঝতে পারতেছো তো? জাস্ট একটা পয়েন্টার লাগতেছে এবং নেক্সট আসলে লাগতেছে না। আমাদের এই ছাঁচটা যদি চিন্তা করো তাহলে এটা হচ্ছে প্রিভিয়াস পয়েন্টার।
মানে প্রিভিয়াস নোডটার পয়েন্টার, আর এখানে হচ্ছে ভ্যালুটা বা ডেটা যাই বলো। ওকে, এইটা হলো আমাদের স্ট্যাকের জন্য এই ধরনের ছাঁচ। বুঝতে পারলা কিনা? কোনো কোশ্চেন থাকলে করতে পারো। আচ্ছা, লিঙ্কড স্ট্যাক, এটার অনেক সময় নাম দিয়ে দেওয়া হয়ে থাকে। Linked stack is a stack that is implemented using a singly linked list. ঠিক আছে, সিঙ্গলি লিঙ্ক লিস্ট মানে হচ্ছে জাস্ট এটার মধ্যে প্রিভিয়াস রেখে রেখে আমরা কাজ করে ফেলবো, বা তুমি লিঙ্ক নাম দিলে ওকে। সেই যে এখানে মোটামুটি একটা উদাহরণ দেখিয়েছে যে www ই করলো x এর পরে, সো এটাকে এখন ই করতেছে, তারপরে এটা থেকে যদি ডিলিট করে দেয় বা এটার উপরে যদি একটা ডিলিট অপারেশন চালায় তাহলে এরকম হবে, টপ হয়ে যাবে এটা। ঠিক আছে, এখানে সুন্দরভাবে দেখিয়ে দিয়েছে। এবং তারা এই যে পুশ লিঙ্ক স্ট্যাক এটার একটা অ্যালগরিদম দিয়েছে। এগুলা দেখে যদি না বুঝো তাহলে আমাকে বইলো যে স্যার এগুলো আমরা বুঝতে কষ্ট হচ্ছে, আপনি ওইটা একটু বুঝায় দেন, বা এরকম তোমরা বললে ওগুলো আমি দেখাবো, আর নাইলে শুধু শুধু সময় নষ্ট করে আমাদের লাভ নাই। আচ্ছা, এখানে একটা জিনিস আছে হচ্ছে পলিশ নোটেশন, অ্যারিথমেটিক এক্সপ্রেশন। এটা হচ্ছে স্ট্যাকের একটা ইমপ্লিমেন্টেশন আমরা দেখব। ঠিক আছে, অ্যারিথমেটিক এক্সপ্রেশনটা হচ্ছে একটা স্ট্যাকের ইমপ্লিমেন্টেশন। অর্থাৎ এখানে যে জিনিসটা করা হয় সেটার একটু জাস্ট বলি, একটা অ্যারিথমেটিক এক্সপ্রেশনকে আমরা স্ট্যাক ইউজ করে সলভ করব। মনে করো যে একটা অ্যারিথমেটিক অপারেশন, একটা অ্যারিথমেটিক এক্সপ্রেশন, এই ধরনের একটা অ্যারিথমেটিক এক্সপ্রেশন আছে a প্লাস বি ডিভাইডেড বাই সি মাইনাস ডি। ঠিক আছে, তাহলে দেখো এখান থেকে তুমি যদি কাজ করো তাহলে a প্লাস বি করার পরে তুমি এই যে ভাগ করবা, এই ভাগ কিন্তু ডাইরেক্ট সি দিয়ে করলে হচ্ছে না, তোমার সি মাইনাস ডি আগে এইটা করে এটাকে হোল্ড করে রেখে তোমাকে সি মাইনাস ডি আগে করে এসে তারপরে তোমাকে এই পুরো অপারেশনটা করতে হচ্ছে। সিমিলারলি এই ধরনের আরো অনেক আছে। একটা বড় এক্সপ্রেশন যদি আমরা দেখি, এক্সপ্রেশন তারা আমাদেরকে কোথায় দেখাবে, ধরো এই যে এখানে একটা এক্সপ্রেশন দিয়েছে, সো এখানে তুমি যদি দেখো এখানে পাওয়ার আছে বা এরকম মাইনাস ইটি আছে, দেখা যাবে যে একটা হোল্ড করে রেখে এরকম কয়েকটা হোল্ড করে রাখতে হবে। সো এই যে হোল্ড করে রাখতেছি এগুলো আমরা স্ট্যাকে রেখে রেখে কাজ করব। সো এইখানে আমরা ইকুয়েশন নিয়ে যেই কাজটা, এই কাজটার মধ্যে আমরা দুইটা জিনিস দেখব। আচ্ছা, এই 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 পয়েন্টটাতে আমাদের মোট তিনটা কাজ। একটা হচ্ছে পলিশ নোটেশন কি, আর রিভার্স পলিশ নোটেশন কি, এই জিনিসটা আমাদেরকে জানতে হবে। রিভার্স পলিশ নোটেশন হচ্ছে পোস্টফিক্স নোটেশন, আর পলিশ নোটেশন হচ্ছে প্রিফিক্স নোটেশন। ঠিক আছে, আচ্ছা, আর এরপরে তারা হলো দুইটা কাজ করবে। একটা হচ্ছে পলিশ নোটেশন বা যে কোনো ধরনের এই ধরনের যে নোটেশনগুলো আছে, এই নোটেশন থেকে সরি একটু ভুল বলেছি। প্রথমে হচ্ছে ধরো ইনফিক্স অর্ডারে ইনফিক্স নোটেশনে একটা এক্সপ্রেশন দেওয়া আছে, এক্সপ্রেশন বা ইকুয়েশন। ঠিক আছে, একটা ইকুয়েশন দেওয়া আছে। এই ইকুয়েশনটাকে আমরা প্রথমে কোনো একটা প্রিফিক্স বা পোস্টফিক্স নোটেশন বা অর্থাৎ পলিশ নোটেশন অথবা রিভার্স পলিশ নোটেশনে নিয়ে যাব। অনেক সময় পরীক্ষায় পলিশ নোটেশন থাকে, অনেক সময় রিভার্স পলিশ নোটেশন থাকে, অথবা পোস্টফিক্স অথবা প্রিফিক্স, এ ধরনের বিভিন্ন কি বলে সিমিলার বা একটা আরেকটা অল্টারনেটিভ টার্মিনোলজি ইউজ করে পরীক্ষায় তোমাকে একটু ধাঁধা লাগানোর চেষ্টা করে। ঠিক আছে, সো ইনফিক্স থেকে এই রিভার্স পলিশ নোটেশন বা পলিশ নোটেশন কোনো একটা নোটেশনে আমরা নিয়ে যাই, সোজা কথা পোস্টফিক্স বা প্রিফিক্স নোটেশন আমরা নিয়ে যাই, নিয়ে যাওয়ার পরে এটাকে এই নোটেশন থেকে সলভ করি। ঠিক আছে, সলভ ইনফিক্স আর প্রিফিক্স কি সেম? না, ইনফিক্স হচ্ছে ইকুয়েশনটা যেরকম ভাবে থাকে, অর্থাৎ ওই যে ব্র্যাকেট দিয়ে
তো যদি একটু রিক্যাপ করা লাগে পোস্টফিক্স কি বা প্রিফিক্স কি সেটা তোমরা একটু আগে দেখো। আজকে এটা করাবো না, কারণ এটাতে একটু সময় লাগবে, এটা দেখাতে একটু সময় লাগবে। এটার কিছু জিনিস অ্যাজিউম করে নেয়, সেগুলো হয়তো আজকে বলতে পারি, বাট আজকে ওই দুইটা জিনিস দেখাবো না, এটা একটু সময় নিয়ে শেখাটা ভালো। এইখানে তোমার এই প্রিফিক্স বা পোস্টফিক্স বা এই তোমার এই যে পলিশ নোটেশন, এটা কোত্থেকে আসলো, ঠিক আছে, সেইগুলি নিয়ে এখানে বলেছে। এখানে একটু যদি পড়ো তাইলে তোমার হবে। রিভার্স পলিশ নোটেশনটা, রিভার্স পলিশ নোটেশনকে কি পোস্টফিক্স না প্রিফিক্স কোনটা বলো তো? একটু আগেই বলেছি, ওই যে উপরে লেখা ছিল পোস্টফিক্স। রিভার্স পলিশ নোটেশন হচ্ছে পোস্টফিক্স নোটেশন, অথবা এটার আরেকটা নাম আছে, সেটা হলো এই যে সাফিক্স নোটেশন, ঠিক আছে। সো এইটার মধ্যে কিভাবে থাকে, পোস্টফিক্স মানে কি, মানে কি ওই যে তোমার অপারেন্টটা, সরি অপারেটরটা লাস্টে থাকবে, দুইটা অপারেন্ট আর অপারেটরটা লাস্টে থাকবে, এইটাকে বলা হচ্ছে কি, অপারেটরটা থাকতেছে লাস্টে, অপারেন্ট দুইটা থাকতেছে আগে। সো এটাকে বলা হচ্ছে পোস্টফিক্স নোটেশন। আচ্ছা, আর প্রিফিক্স নোটেশন হচ্ছে পলিশ নোটেশন, যেটা এটা হচ্ছে এরকম, আগে হচ্ছে অপারেটরটা থাকবে, তারপরে হচ্ছে অপারেন্ট দুইটা থাকবে। বুঝতে পারছো কিনা যদি একটু রিক্যাপ করি। আর এই যে এই জিনিসটা, এইটা লেখা আছে হচ্ছে ইনফিক্সে, ঠিক আছে। অপারেটর মাঝখানেও থাকতে পারে, অপারেটর শুরুতে ব্র্যাকেট দিয়ে বোঝায়, আসলে অপারেটরটা মাঝখানে থাকে আর কি। সো ব্র্যাকেট দিয়ে বোঝায় হচ্ছে কোন অংশ আগে কোন অংশ পরে বা কি, এই জিনিসগুলা। আর ধরো পলিশ নোটেশন বা রিভার্স পলিশ নোটেশন, এগুলাতে কোনো ব্র্যাকেটিং থাকে না, কারণ এগুলাতে নিয়মই হচ্ছে তোমার ধরো প্রিফিক্সে নিয়মই হচ্ছে আগে একটা অপারেটর থাকবে, তারপরে দুইটা অপারেন্ট। সো এই অপারেটর ওই অপারেন্ট দুইটার উপরে কাজ করবে, এইভাবে করে করে মানে এটা সলভটা করতে হবে তোমাকে, ঠিক আছে। আচ্ছা, এখানে কিছু অ্যাজাম্পশন করে, সেই অ্যাজাম্পশন গুলা আমরা একটু আগে দেখে নেই। রিয়েল লাইফে হয়তো অনেক কমপ্লিকেটেড ইকুয়েশন বিভিন্ন থাকতে পারে, এখানে তারা ইকুয়েশন গুলাকে একটু সিম্পল নেওয়ার চেষ্টা করেছে আর কি, ঠিক আছে। সাধারণত এখানে কিউ দিয়ে বোঝানো হবে একটা অ্যারিথমেটিক এক্সপ্রেশন। তারপরে অ্যারিথমেটিক এক্সপ্রেশনে বিভিন্ন কনস্ট্যান্ট থাকবে, বিভিন্ন অপারেশন করার ব্যবস্থা থাকবে। সো এখানে তোমার তারা রিভার্স পলিশ নোটেশন দিয়ে কাজ করেছে। পলিশ নোটেশন দিয়ে কিভাবে করে সেটাও তোমরা বুঝে যাবা। আর তারা এই কিউ এর ক্ষেত্রে কিছু জিনিস নির্ধারণ করে নিয়েছে। ধরো কিউ হচ্ছে একটা এক্সপ্রেশন, ধরো এ প্লাস বি মাইনাস সি, এই ধরনের যে একটা এক্সপ্রেশন আমরা যদি লিখি, যে কোনো একটা এক্সপ্রেশন হতে পারে কিউ, অ্যারিথমেটিক এক্সপ্রেশন অর্থাৎ ইকুয়েশন, সোজা কথা। আচ্ছা, এখন এই জায়গায় তারা অনেক ধরনের অপারেটর তুমি ইউজ করতে পারো, স্কয়ার রুট, এটা সেটা বিভিন্ন ধরনের। সো তারা একটা জিনিস ধরে নিয়েছে এখানে হচ্ছে এই যে এই 5 ধরনের অপারেটর থাকবে। একটা হচ্ছে পাওয়ার, আর মাল্টিপ্লিকেশন, ডিভিশন, প্লাস, মাইনাস, এই 5 ধরনের অপারেটর থাকবে। এবং এই 5 ধরনের অপারেটরের প্রিসিডেন্স তো তোমাকে বলে দিতে হবে, কার কাজ আগে হবে কার কাজ পরে হবে। সো তারা হাইয়েস্ট প্রেসিডেন্স দিয়েছে হচ্ছে এক্সপোনেনশিয়েশনকে বা পাওয়ারকে, তারপরে হচ্ছে নেক্সট হচ্ছে মাল্টিপ্লিকেশন এবং ডিভিশন, এবং সবচেয়ে লোয়েস্ট প্রেসিডেন্স দিয়েছে এডিশন এবং সাবট্রাকশন, ঠিক আছে। প্রেসিডেন্স যখন আমরা সিতে মনে করো প্রেসিডেন্স পড়েছিলাম, সাথে কি পড়েছিলাম আরেকটা কনসেপ্ট, একই প্রেসিডেন্সের দুইটা অপারেটরের ক্ষেত্রে কোনটা আগে হবে কোনটা পরে হবে, এটা কিভাবে ডিটারমাইন করেছিলাম আমরা? মানে কোন টার্মটা দিয়ে ওইটাকে ডিফাইন করা যায়? টার্মটা ভুলে গেছি, ওই যে লেফট টু রাইট, রাইট টু লেফট। গুড, টার্মটা কারো মনে আছে? অ্যাসোসিয়েটিভিটি। রাইট, অ্যাসোসিয়েটিভিটি। সো প্রেসিডেন্স, আরেকটা জিনিস বলে দিতে হয় অ্যাসোসিয়েটিভিটি। সো তারা এখানে বলে দিয়েছে অ্যাসোসিয়েটিভিটি এখানে সবগুলারই সিম্পলিসিটির জন্য ধরা হয়েছে লেফট টু রাইট।
এই যে এখানে আবার বলেও দিয়েছে দিস ইজ নট স্ট্যান্ডার্ড সিন্স সাম ল্যাঙ্গুয়েজ পারফর্ম এক্সপোনেনশিয়েশন ফ্রম রাইট টু লেফট। সো এখানে আমরা সিম্পলিসিটির জন্য এই জিনিসগুলো ধরে নিছি। আরো যে জিনিসগুলো ধরে নেওয়া হয়েছে সেখানে হচ্ছে এই অপারেটরগুলো সব বাইনারি, অর্থাৎ এখানে কোনো ইউনারি অপারেটর আনা হয় নাই। যেমন স্কোয়ার রুট কিন্তু বের করি আমরা একটা নাম্বারের, ঠিক আছে, স্কোয়ার এটা আমরা একটা নাম্বারের উপরে করি। ওকে, সো সেই ধরনের কোনো অপারেটর এখানে রাখা হয় নাই। এখানে সব অপারেটরই বাইনারি ধরা হয়েছে। এগুলা করা হয়েছে জিনিসটাকে সিম্পলিসিটি একটা মেনটেন করার জন্য, যাতে তুমি ওই জিনিসগুলোর উপরে ফোকাস না করে মেইনলি কনসেপ্টটার উপরে, কি কনসেপ্টে তারা জিনিসগুলো করে সেইটা যাতে বুঝো। এখানে আরো কিছু কথা থেকে যায়, যেহেতু সব বাইনারি অপারেটর, তার মানে তুমি আসলে কোনো নেগেটিভ নাম্বার এখানে ওইভাবে লিখতে পারবা না। যেমন ধরো এই যে we assume that Q contains no unary operation a leading minus sign, ঠিক আছে, অর্থাৎ তুমি -25 এটা এখানে লিখতে পারবে না, এটা তারা ধরে নিয়েছে। কিন্তু আমরা পরীক্ষায় যেগুলা দিব, ধরো তার কিউ এর মধ্যে এই জিনিসটা থাকবে না, কিন্তু পরীক্ষায় অনেক সময় তোমার দেয়া হয় না, রেজাল্টটা যে মাইনাস আসতে পারবে না এরকম কোনো নাই। এইটা পরীক্ষার ক্ষেত্রে অনেক সময় এই ধরনের বিভিন্ন শিথিল করে, মানে রুলস শিথিল করে দেওয়া হয়, মানে তোমাকে আরেকটু বিপদে ফেলা হয় আর কি। আলটিমেটলি তুমি রিয়েল লাইফে যদি অ্যাপ্লাই করতে যাও তাহলে তো আরো বিপদে পড়বা, কারণ এগুলি আসলে ওগুলি তোমার মানে ঠিকঠাক ইমপ্লিমেন্টেশন করতে গেলে এই জিনিসগুলো তোমাকে ডাইনামিক্যালি হ্যান্ডেল করতে হবে আর কি, যে যাতে বিভিন্ন ধরনের অপারেশন আসলে তুমি করতে পারো, ইউনারি, বাইনারি, টার্নারি, তারপরে লেফট টু রাইট, রাইট টু লেফট যাতে থাকলে হয় এগুলি। সো আমি কিছু জিনিস অ্যাজিউম করে নিছি, ঠিক আছে। আচ্ছা, সো আমরা এরপরে যে ইভালুয়েশন অফ পোস্টফিক্স এক্সপ্রেশন এবং ইনফিক্স থেকে ট্রান্সফর্মিং ইনফিক্স এক্সপ্রেশন টু পোস্টফিক্স এক্সপ্রেশন, এটা আমরা এই দুইটা জিনিস আমরা আগামী দিন দেখব, ঠিক আছে, কারণ এই দুইটা একটু সময় নিয়ে দেখাইতে হবে। আচ্ছা, এখানে কুইক সর্ট আরেকটা হচ্ছে স্ট্যাকের অ্যাপ্লিকেশন দেখিয়েছে। ওকে, এটাতেও আমরা আসব, এটাও সময় নিয়ে দেখাতে হবে। তাহলে নেক্সট দিনের জন্য আমরা এই দুইটা জিনিস পেলাম। এখানে রিকারশন নিয়ে কথা বলেছে। রিকারশনের তিনটা জিনিস কি ছিল বলতো? রিকারশন কখন আমরা বলি? ডিভাইড এন্ড কনকোয়ার একটা ডিভাইড এন্ড কনকোয়ার, তাকে ছোট সাব প্রবলেমে ভাগ করা যায়। একটা প্রবলেমকে কখন আমরা রিকারসিভ প্রবলেম বলি? সরি, ফাংশনে ওই মানে ফাংশনের মধ্যে যে ফাংশন ডাকা লাগে, হ্যাঁ, ফাংশনের একই কাজ মধ্যে বারবার করলে আর কি, অর্থাৎ ডেফিনিশনের মধ্যে ওই ফাংশন থাকবে, একই কাজ বেস কেস থাকবে। হ্যাঁ, অর্থাৎ কাজটা একই হবে হয়তো, মানে মূল প্রসিডিউরটা একই, এটার মধ্যে তোমার জাস্ট প্যারামিটার চেঞ্জ, অর্থাৎ কি বলে, যা যে প্রোভাইডেড ভ্যালুগুলো আমরা দেই সেগুলো একটু চেঞ্জ হইতে পারে, এবং একটা সময় সে একটা এন্ডে পৌঁছবে। এবং এন্ডে পৌঁছার জন্য তার কিছু স্টেপস তো থাকবেই, এবং প্রতি স্টেপে যে সে প্রতি স্টেপেই তাকে আসলে ওই এন্ডে পৌঁছার দিকে, অর্থাৎ বেস কেসে পৌঁছার একটাই থাকতে হবে। সো আমরা সিতে যে দেখেছিলাম, সিতে আমরা তিনটা জিনিস নোট করেছিলাম। এক নাম্বার হচ্ছে এটার একটা বেস কেস থাকা লাগবে, মানে এক নাম্বার হচ্ছে এটা নিজেকে কল করা লাগবে, দুই নাম্বারে হচ্ছে এটার একটা বেস কেস থাকা লাগবে, তিন নাম্বারে হচ্ছে প্রতিবার প্রতি কলে আমার কিসের দিকে আগাইতে হবে, বেস কেসের দিকে আগাইতে হবে, ঠিক আছে। ওকে, সো এই দুইটার ওই একটা অনেকেই তোমার রিডিউস করে, বা অনেক জায়গায় তুমি এটা লেখা দেখবা যে ওই লাস্ট এটা রাখে না আর কি। তো তোমার যদি কোনো জায়গায় বলে দেয় যে দুইটা প্রপার্টি কি কি, তাহলে তুমি বেস কেসেরটা আর কল ইটসেলফ এই দুইটা বলবা আর কি। আর এমনিতে আরো একটা
লাগে সেটা হচ্ছে কি প্রতিবার যে আগাচ্ছে বেস কেসের দিকে সেটা নিশ্চিত করতে হয়। ওকে, আচ্ছা। সো রিকারশনের এখানে ফ্যাক্টোরিয়াল দিয়ে রিকারশন করা যায়, এগুলো তো তোমরা জানো। ফিবোনাক্কি রিকারশন দিয়ে বের করা যায়। অকারম্যান ফাংশন আছে একটা, এটা সম্পর্কে তোমরা জানো না। টাওয়ার অফ হ্যানয় রিকারশন দিয়ে সলভ করা যায়। এই জিনিসগুলোর কোড করো নাই কেউ আসো, মানে অকারম্যান ফাংশন বাদে বাকিগুলা, টাওয়ার অফ হ্যানয়, তারপরে ফ্যাক্টোরিয়াল এবং ফিবোনাক্কি, এগুলো তো মানে আমিই করাইছি। ওকে, স্যার টাওয়ার অফ হ্যানাইটা করছিলাম কিন্তু বুঝি নাই ভালো। বুঝো নাই। ওকে, এখানে একটা টাওয়ার অফ হ্যানয়ের কি দেওয়া আছে, এক কোনটা থেকে কোনটা প্যারামিটার দিয়ে কি কল হচ্ছে এই জিনিসটা বোঝানো আছে এখানে, একটু দেখো, তারপরে যদি না বুঝো আমাকে বইলো, নেক্সট দিন আমি বলবো এটার উপরে। হ্যাঁ, টাওয়ার অফ হ্যানয়তে এখানে এইটা দেখো, তারা রিভিজিটেড এটার মধ্যে সম্ভবত একটা কলেই করে ফেলে, দুইটা কল দেওয়া লাগে না, এরকম একটা ব্যাপার স্যাপার আছে আর কি। টাওয়ার অফ হ্যানাটা আরেকবার পড়াইলে ভালো হয়। আচ্ছা, এটা আমরা নেক্সট দিন দেখাবো, যেহেতু এগুলি প্রত্যেকটা জিনিসেই আসলে তোমার টাইম লাগবে। ঠিক আছে, ওকে, আজকে কি আর দেখাবো নাকি নেক্সট দিন? না স্যার থাক স্যার আজকে। জি স্যার।